সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে জানালেন প্রধান উপদেষ্টা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে ঐকমত্যের ডাক। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। সুষ্ঠু নির্বাচনের জন্য কেবল প্রয়োজনীয় সংস্কার চায় বিএনপি জামায়াত। প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। জীবন জীবিকার সংকট না কাটলে আশ্বস্ত হবে না জনগণ, বলছেন বিশিষ্ট জনেরা। ঐক্য তার জন্য দরকার, নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। মাদারীপুরে আওয়ামী লীগের দুপক্ষের আধিপত্যের লড়াই, ইউপি সদস্য বাবা ও ছেলে সহ নিহত ৩, বাড়িঘরে হামলা ভাঙচুর। এবার মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বাসের ধাক্কায় একই পরিবারের ৪ সদস্য সহ ৬ জন নিহত। আত্মীয়ের কুলখানিতে যাচ্ছিলেন তারা। ওরা নাকি সোনিয়ারকা থেকে আইসা গোপালগঞ্জে যাইতে নিছিল, তখন নাকি বলে বড় গাড়ি পিছন থেকে ধাক্কা দিছে। আমার ৩ মাইয়া ছিল, ১ মাইয়া দেখছি আর আমার ওয়াইফ ছিল, নাতি একবার দেখি না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না, এই মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। রাজধানীতে আয়োজিত এক সংলাপে ভিডিও বার্তায় তিনি বলেন, কাঙ্ক্ষিত রূপান্তরের পথে পেছনে ফেরার সুযোগ নেই। জানান, কমিশন প্রস্তাবিত সুপারিশের বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচনের পথে এগোতে চায় সরকার। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। উদ্বোধনী অধিবেশন সহ মোট 6টি অধিবেশনে আগামী 2 দিনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কারের বিষয়ে ঐকমত্য প্রয়োজন। ঐক্য, সংস্কার ও নির্বাচন কোনোটিকে ছাড়া কোনোটি সম্ভব নয়। ঐক্য, সংস্কার ও নির্বাচন, সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। গণঅভ্যুত্থান বিরোধী শক্তির ভাঙন সৃষ্টির ক্রমাগত প্রয়াস বরং ঐক্য আরও মজবুত করেছে বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জানান, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চলবে একসাথে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। ভোটার হবার বয়স 17 বছর নির্ধারণ হওয়া উচিত বলেও মনে করেন ডক্টর ইউনূস। 15টি সংস্কার কমিশনের সুপারিশমালা চূড়ান্ত করার জন্যই জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তবে কমিশনের প্রতিবেদনের সুপারিশ করলেই আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। ধরুন, আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব। আবারও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে, এমন দাবিতে একমত বিএনপি এবং জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে এক সংলাপ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চাপিয়ে দিয়ে নয় বরং সংস্কার করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে। আর বিশিষ্ট জনেরা বলেন, নিত্য সমস্যার সমাধানে জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করবে না। আর অন্যদিকে রাজনৈতিক সংস্কার ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলেছেন অধ্যাপক ডক্টর আদি রিয়াজ। বন্দোবস্ত শব্দ ব্যবহার করা হোক বা না হোক,
কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছিল ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ, আয়োজনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। 2 দিনব্যাপী অধিবেশনের প্রথমটি ছিল ঐক্য কোন পথে শিরোনামে। কেবল সরকার পরিবর্তন বাংলাদেশকে আর কোনো সমাধান এনে দেবে না। দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা স্মরণ করেন বিএনপি মহাসচিব। বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জটিল এই রাজনৈতিক সময়ে। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? গভর্নমেন্ট মেশিনারি। সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। জামাত ইসলামী এবং বিএনপির 2 শীর্ষ নেতা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দেন। গণতন্ত্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার, তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়, ইট উইল টেক টাইম। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সেশনে যোগ দিয়ে আমন্ত্রিতরা বলেন, মানুষের জীবন ও জীবিকা সংক্রান্ত সংকটের সমাধান করতে না পারলে জনগণ আশ্বস্ত হবে না। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না। নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিবেন, আপনাদের হাতের বাইরে চলে যাবে। ইলেকশন পর্যন্ত যাওয়া পর্যন্ত যে প্রথা এবং প্রতিষ্ঠানগুলো ধুমড়ে মুছে একাকার করে দিয়েছে, সেগুলো আমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে। এর আগে উদ্বোধনী অধিবেশনে অধ্যাপক আলী রিয়াদ জানান, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং ব্যক্তি পর্যায়ে প্রায় 1 লাখ মতামত পেয়েছে সংবিধান সংস্কার কমিশন। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে এই সংস্কারের বিষয়টা আপনারা বিবেচনা করেন। এটা সরকার পারবে না, এটা প্রকৃতপক্ষে রাষ্ট্রও পারবে না। এটা রাজনৈতিক শক্তির কাজ। এই কাজটি করতে হবে রাজনৈতিক দলকে, তার জন্য অতন্দ্র প্রহরীর মতো থাকতে হবে জনগণকে। জাতীয় সংলাপে বিশিষ্টজনরা বলেন, রাজনীতি ভালো হলে আগামীর বাংলাদেশ ভালো হবে। 5 বছর বা 10 বছর সময়ের মধ্যেই এটা শেষ করে ফেলা যাবে না, এর জন্য আরও দীর্ঘ সময় লাগবে, প্রস্তুতি লাগবে, কিন্তু আমরা যাত্রা আরম্ভ করছি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। সেক্টর ভিত্তিতে সিন্ডিকেটের হাত বদল হয়েছে, এই অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে যশোরের ঈদগাহ মাঠে কর্মী সম্মেলনে তিনি বলেন, ক্ষমতায় যাওয়া জামায়াতের উদ্দেশ্য নয়, দেশে সুশাসন কায়েম করাই তাদের লক্ষ্য। এ সময় সমর্থন ও সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। যশোর জেলা জামায়াতের আয়োজনে সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আমাদের যুবক যুবতীরা মাস্টার্স, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না। 2টি কারণে পায় না। একটা কারণ হলো, একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কিসমত হাইজ্যাক হয়ে গিয়েছিল। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত। তাদের আনুগত্য যারা করবে না, তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না। তাদের হাবভাবটা এরকম ছিল বন্ধুগণ। এখন তারা বিদায় নিয়েছে, এখন তো সেইটা থাকা উচিত নয়। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে বাবা, ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ সময় হামলা ভাঙচুর চালানো হয় বাড়িঘরে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা। কারো হাতে দেশীয় অস্ত্র, একের পর এক ছোড়া হচ্ছে ককটেল। মাদারীপুরের কালকিনিতে এভাবেই চলে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘাত। স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, তার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল একই দলের অনুসারী ও ইউপি সদস্য আক্তার শিকদারের। এরই জেরে সকালে মধ্যচর এলাকায় সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। নিহত হন আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার এবং তাদের অনুসারী সিরাজ চৌকিদার। খালি শব্দ আর শব্দ, বিকট শব্দ হইতে আছে। ঠিক আছে, আমি যে এক ঘরের ভিতরে ছিলাম, ওই সাইডে 3 বিচ্ছে আইতে আছে। দুই পক্ষের গন্ডগোলেতে 3 জন মারা গেল। আমরা 3 জন লাশ এখানে দেখতেছি আর কি। তারপরে তো আমার ভাগ্নে।
সংঘর্ষ চলাকালে তাণ্ডব চালানো হয়েছে নিহত ইউপি সদস্যের বসতবাড়িতে। এছাড়া তার পক্ষের অন্তত 10 জনের বাড়িঘরে হামলা, লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। এই সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে দুই পক্ষই। ভোর রাইতে বেড দিয়া এই সুমন বেহারি, রাজন বেহারি আর দলবল লইয়া আমার ছেলেরে এবং আমার ছেলে বর্তমান মেম্বার এবং আমার এই নাতি লেগা পলিটেকনিকের ছাত্র এই শরীয়তপুরে এইভাবে নির্মমভাবে হত্যা করতে আমি এর বিচার চাই। মধ্যচরের যে লোকজনের বাজাবাজি, ঠিক আছে, পরে আমি 2 দিন আগেও বলছি বারবার, ঠিক আছে, যে তুই বাড়ি যা, এরকম দূরে থেকে ওরে কেস কুস্ত সাদা হয়ে যাবো। মধ্যচরের লোক ওরা শাস্তি না দিয়া আমি বাড়ি যাবো। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3টা ডেড বডি আমাদের থানায় আছে, পোস্টমর্টমের কাজ চলতেছে। আর হচ্ছে এখানে এলাকায় সেনাবাহিনী আছে, র্যাব আছে, আমরা পুলিশ সদস্যরা আছি। এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আছে, এই ঘটনার যারা দোষী তাদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যাচ্ছিলেন আত্মীয়ের কুলখানিতে, পথে মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাণ গেল 6 জনের। এর মধ্যে আছেন একই পরিবারের 4 জন। মরদেহগুলো রাখা হয়েছে মিটফোর্ড হাসপাতালে। আহত 5 জনকে মিটফোর্ড এবং পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাস চালকের সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সান্ত্বনা শুধুই মিথ্যে বাণী। সন্তান হারা মায়ের আর্তনাদে ভারী পুরো হাসপাতাল। আজকে সকালে আমার ছেলে আমার লগে কথা বলছে, আমার নাতি, আমার বউ সবাই কথা গোপালগঞ্জ যাইতে ছিল ওই সময়। ওই আমি ছিলাম আমার বড় ছেলের কাছে। মধ্যবয়সী আমেনা বেগমের এক মেয়ে ও নাতি মারা গেছেন, অপর মেয়েও জীবন মৃত। মিটফোর্ড হাসপাতালের মেঝেতেই মরদেহগুলো খোঁজ নিতে ছুটে আসছেন স্বজনরা। নিথর দেহ দেখে বুক ফাটা আর্তনাদে মূর্ছা যাচ্ছেন কেউ কেউ। স্বজনরা জানান, এক আত্মীয়ের কুলখানিতে যোগ দিতে তারা যাচ্ছিলেন জুরাইন থেকে গোপালগঞ্জ। ওরা নাকি সোনিয়ারকা থেকে আইসা গোপালগঞ্জে যাইতে নিছিল, তখন নাকি বলে বড় গাড়ি পিছন থেকে ধাক্কা দিছে। আমার 3 মাইয়া ছিল, 1 মাইয়া দেখছি আর আমার ওয়াইফ ছিল, নাতি একবার দেখি না। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 11টার খানিক পর টোল প্লাজায় অপেক্ষমান ছিল একটি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কার। এ সময় দ্রুতগামী একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় যানগুলো। মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন নারী ও শিশু। আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেয় সেনাবাহিনীর একটি দল। পরে 6 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের সেবার ব্যবস্থা করা হয় 2 হাসপাতালে। আর্মি গাড়ি দিয়ে আনছে, আমার পরে একজন নামাইলাম। অবস্থা একজন অবস্থা খুবই অবস্থা খারাপ, আর 5 জনই চিল্লাচুল্লি, মানে স্পট ডেড আর কি। তো বাইকে একটা বাচ্চা মারা গেছে, আর একজন মহিলা ছিল, উনি প্রচুর অসুস্থ হয়ে গেছে আর কি। আর মনে হয় আপনার মাইক্রোতে যারা ছিল এর মধ্যে 4 জন আহত আর 4 জন মারা গেছে। মরদেহগুলোর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। আবদুল্লাপুর কোচিয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে, টোল প্লাজা এলাকা থেকে। ওইখান থেকে প্রশাসন নিয়ে আসলে আমরা এখানে ডিউটি ছিলাম। আমরা এখানে যারা আহত ছিল তাদের হসপিটালে ভর্তি করছি এবং নিহত যারা তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ ও ঘাতক বাসের চালককে ধরার চেষ্টা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জনগণের প্রতিনিধিত্বশীল সরকার যত দ্রুত গঠন হবে ততই দেশ ও জাতির মঙ্গল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন যুগপথ আন্দোলনে থাকা এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদের নেতৃত্বে উভয় দলের লিয়াজো কমিটি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, বিগত দিনে আন্দোলনরত দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়েছে। দেশের চলমান রাজনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি। জনগণের প্রতিনিধিত্বশীল একটি নির্বাচিত সরকার যত দ্রুত হয় তত ভালো, কিন্তু সেটা করার জন্য যা যা করা দরকার সেটা কাজ চলছে, আমরা সহযোগিতা করছি। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য যে উদ্যোগ বিএনপির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে
সেগুলো আমরা বাস্তবায়নের জন্য তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব এবং তাদের পাশে থাকব। জাতীয় নাগরিক কমিটি কখনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে না, একথা জানিয়েছেন কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার দুপুরে পঞ্চগড়ে জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় সার্জিস আলম বলেন, এই নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি, তারা আগামীর বাংলাদেশের লিডারশিপ তৈরি করবে। গেল 16 বছরে শেখ হাসিনা বাংলাদেশের অবকাঠামোর উন্নয়ন করেছেন, তবে একটা দেশের উন্নয়ন কখনো অবকাঠামো দিয়ে হয় না বলেও মন্তব্য করেন সার্জিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অ্যাজ অলওয়েজ ভবিষ্যতেও এটা একটা যেমন আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ছিল এই পুরো অভ্যুত্থানে, আগামীর বাংলাদেশেও সেভাবেই থাকবে। জাতীয় নাগরিক কমিটি এটা কোনো রাজনৈতিক দল হবে না। জাতীয় নাগরিক কমিটি এই নামে আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক রেজিস্ট্রেশন প্রাপ্ত যে দল হয় এরকম হবে না, কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি। অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসন সেভাবে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সংস্কারের কথা বললে আমলারা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন তা নীতিগতভাবে ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম জানান, আগামী মাসে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর থেকেই রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় সংলাপে এসব কথা বলেন তারা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় সংলাপে অংশ নেন গবেষক, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনরা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে বক্তারা আলোচনা করেন ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে। সন্ধ্যায় দিনের শেষ অধিবেশনে যোগ দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, সরকারের আমলাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। খুব সাম্প্রতিক সময় আমরা আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি যে তারা এক ধরনের হুমকি দিচ্ছে। তো এইটার একটা সাহস তারা তো পেয়েছে বিগত সময়গুলোতেই। আমরা দেখছি যে আমলাদেরকে কিভাবে শক্তিশালী করা হয়েছে আমলাতন্ত্রকে, এবং আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জানুয়ারিতে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন হাতে আসার পরই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে সরকার। যখনই আসবে আমরা একটা বৃহত্তর একটা কনসালটেশন হবে, এটা আশা করি হবে, এবং সব রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে স্যার কোনো ডিসিশন বা এই সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না, বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন ফোরাম হবে। বিকালের অধিবেশনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কেবল আইন দিয়ে পরিবর্তন আসবে না, বদলাতে হবে মানসিকতাও। শুধুমাত্র কাগজে কলমে আমরা সংস্কার করে দিয়ে গেলে হবে না, আমাদের এই সংস্কারটা তো চর্চা করতে হবে যাতে মানুষ সুফল পায়। আমাদের এখনো যদি আপনি আইনি কাঠামো দেখেন, এইটাও যদি ন্যূনতম প্রতিপালিত হতো তাহলেও তো আমরা অনেক বিষয়ে অনেক উপকার পেতাম। সংলাপে যোগ দিয়ে সরকারকে সংস্কার কাজ ত্বরান্বিত করার আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। অন্তর্বর্তী সরকার এক সরকার থেকে আরেক সরকারে যাওয়া পর্যন্ত সময় যা যা করতে পারে সবই করবে, কিন্তু তার প্রধান কাজ থাকবে একটা নির্বাচন ব্যবস্থা। এরকম একটা নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য, এরকম একটা নির্বাচন যা আমাকে পরবর্তী গণতন্ত্রের গৃহে প্রবেশ করবার জন্য প্রাথমিক সিঁড়িটা তৈরি করবে। এ সময় জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের পাশে সবাইকে দাঁড়াতে আহ্বান জানান জাতীয় সংলাপে অংশ নেওয়া বক্তারা। আসেন আমরা সবাই এক হয়ে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে অংশগ্রহণ করতে আইনগত কোনো বাধা নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার, এমনটা জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে হয় ছায়া সংসদ বিতর্ক, আর সেই আলোচনায় তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে ছিল ছায়া সংসদ। আলোচ্য অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ। প্রস্তাবের পক্ষে ছিলেন স্টার্ন ইউনিভার্সিটি এবং বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা। নির্বাচনী
অবশ্যই অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন। বিগত সরকারকে আজীবন ক্ষমতায় রাখতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে এসব অপরাধীর বিচার করা, এমন মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। বিচারপতি খায়রুল হককে এখন বিচারের আওতায় আনা বাংলাদেশের জনগণের, ছাত্র জনতার সকলেরই ঐক্যবদ্ধ দাবি। আমরা তার বিচার এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পিছনে কি ইঙ্গিত ছিল সেটি জানবার জন্য আজকের আয়োজনের মধ্যে দিয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেবার জন্য অনুরোধ করছি। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ন্যায় বিচারের নামে অবিচার করেছেন সাবেক প্রধান বিচারপতি। এসব ঘৃণ্য অপরাধীদের হওয়া দরকার সুষ্ঠু বিচার। যেভাবে বিচার বিভাগকে ধ্বংস করেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে, সংবিধানকে ধ্বংস করেছে এবং সে কারণে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত। শুধু খায়রুল হক না, এর সাথে আরো কিছু বিচারপতি, কুলাঙ্গার বিচারপতি ছিলেন, তাদেরও বিচার হওয়া দরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই। তবে দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ দলীয় নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? আইন বলে পারবে না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 5ই আগস্টের পর জাতি এমন রাষ্ট্র চায় যেখানে সংখ্যালঘু বলে কিছু থাকবে না, সব নাগরিকের পূর্ণ স্বাধীনতা থাকবে, আর এটা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন কবি, প্রাবন্ধিক এবং রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। সংখ্যালঘু অধিকার আন্দোলন আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, রাষ্ট্রের কাছে 8 দফা দাবি জানানো ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার। কথায় কথায় যারা বলে সংখ্যালঘুরা ভারতের দালাল, ইসকনের সদস্য হলেই জঙ্গি, সন্ত্রাসী বলে আখ্যা দেয়, যারা এসব বলে তারা কারা, তাদের আমরা চিনতে চাই। ফরহাদ মজহার বলেন, ইংরেজ আমলের রাষ্ট্রদ্রোহিতার আইন দিয়ে এখনও গ্রেপ্তার করা হচ্ছে, অথচ 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই আইনই থাকতে পারে না। গণবিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। দেশে ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন এই রাষ্ট্রচিন্তক। যে কোনো সম্প্রীতি এককভাবে যদি আমরা করি তাহলে কোনো বৈষম্য বাংলাদেশে থাকবে না। সবাই আমরা একটা পরিচয়ে বাঁচবো, আমরা হচ্ছে বাঙালি। আমরা সংখ্যালঘু ততদিন বলা থামাবো না যতদিন না আমাদের 8 দফা বাস্তবায়ন হইতেছে। এই জনগণের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করাই আজকে আমাদের দিনের, এই আগামী দিনের রাজনীতি। সমস্ত চর্চা মিলে আমরা একটা শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব। এই বাংলাদেশ গঠন করে আমরা উপমহাদেশে নজির রাখব। জুলাই গণ অভ্যুত্থানের আগে স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে 61 জন সাংবাদিক নিহতের দায়ে শেখ হাসিনার বিচার হবে। এর পেছনে কোনো সাংবাদিকের দায় থাকলে তারও বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সুরক্ষা ব্যবস্থা থাকলে আন্দোলনে সাংবাদিকরা মারা যেতেন না, তাই এসব মৃত্যুর দায় এড়াতে পারেন না মালিকরাও। আমার সন্তানকে তারা রেহাই দেয় নাই। জাতীয় প্রেস ক্লাবে কেমন গণমাধ্যম চাই শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ। এখানে জুলাই আন্দোলনে নিহত সাংবাদিকদের স্বজনরা অংশ নেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে সে মারা গেল, যাই আমি চাই না যে আমার মতো কেউ বৃদ্ধিহা হোক, আমার মতো কেউ এদিন হোক। গণমাধ্যম কর্মী যেন নিরাপত্তাভাবে কাজ করতে পারে, এটাই আমার আশা। আপনারা আপনাদের জায়গা থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন, যেইভাবে প্রচার করলে এই জাতি আপনাদেরকে স্মরণ করে। একটা সাংবাদিক যদি আহত হয়, মারা যায়, তার পরিবার কি করবে? তার পরিবারেরও তো প্রয়োজন আছে। আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সাংবাদিকদের কম বেতন দেয়া হয়। এ বিষয়ে কার্যকর করে উদ্যোগ নিতে ফেল করেছেন ইউনিয়ন নেতারা। গণমাধ্যম মালিকরা শত কোটি টাকা কামালেও সাংবাদিকদের বেতন দিতে চান না। সবার একযোগে এই আওয়াজটা তোলা উচিত যে আমাদের বেতনের জায়গায় যেই জার্নালিজম করতে আসবেন, সে আন্ডারগ্রাউন্ড পত্রিকাই হোক, ওয়েবসাইটই হোক, তাকে একটা ভালো রকমের একটা বেসিক মিনিমাম পেমেন্ট দিতে হবে। আপনি এইটার নিচে দিবেন, সরি আপনি আইসেন না, জার্নালিজম করতে আইসেন না। জার্নালিজম করতে হলে আপনার টাকা খরচ করতে হবে। শফিকুল আলম বলেন, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করতে বেশিরভাগ সাংবাদিক সুরক্ষা সরঞ্জাম পান না, তাই দায় আছে মালিকদেরও। তাহির জামান প্রিয় বা হাসান মেহেদী এরা বেঁচে থাকতেন,
যদি তার সেফটি ইকুইপমেন্ট থাকতো। যেই প্রতিষ্ঠান সেফটি ইকুইপমেন্ট কেনার যোগ্য টাকা নাই, তার জার্নালিজম করার আসার দরকার নাই। এটা আমাদের মুখ উন্মোচন করে দিতে হবে ওই সমস্ত ওয়েবসাইট, ওই সমস্ত নিউজ পেপার, ওই সমস্ত টিভি স্টেশনকে। প্রেস সচিব বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের এখনই সময়, কারণ রাজনৈতিক দল ক্ষমতায় এলে তাদের পক্ষে একটা গোষ্ঠী দাঁড়িয়ে যায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বেসরকারি সময় টেলিভিশনের 5 জন গণমাধ্যম কর্মীর চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে আনা অভিযোগ অসত্য এবং ষড়যন্ত্রমূলক বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রাতে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে কথা জানান। এ সময় তিনি বলেন, সময় টেলিভিশনের একজন সংবাদকর্মীর মাধ্যমে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসানের সাথে তার পরিচয় হয়। সে সময় সংক্ষিপ্ত বৈঠকে 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে সময় টেলিভিশনে চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছিল। তিনি বলেন, দায়িত্ব নিয়ে এবং দৃঢ়তার সঙ্গে বলছি, সেখানে কোনো সাংবাদিকের তালিকা দেয়া হয়নি। এ সময় তিনি সময় টেলিভিশনে যে 5 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং ষড়যন্ত্রের শিকার সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। সচিবালয় অগ্নিকাণ্ড প্রসঙ্গ। আগুনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সরকার গঠিত তদন্ত কমিটি। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এর সদস্যরা। এছাড়া ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে সিআইডির ফরেনসিক ইউনিট। একই সাথে কাজ করছে কাউন্টার টেরোরিজম ইউনিটও। সচিবালয়ের অগ্নিকাণ্ডে সবচেয়ে আলোচিত একই ফ্লোরের দূরবর্তী দুটি জায়গায় আগুনের সূত্রপাত। এই ঘটনা ঘিরেই ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন, দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা। এই দুই প্রশ্নকে সামনে রেখেই কাজ শুরু করেছে তদন্ত কমিটি। পাশাপাশি আগুন নির্বাপনে বিলম্বের কারণ এবং সচিবালয়ের নিরাপত্তা ঘাটতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মূলত এই 4 বিষয়কে সামনে রেখে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সরকার গঠিত 8 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত দল। পরে নানা দিক নিয়ে বৈঠকও করেন তারা। আমরা তদন্তের কাজটা শুরু করছে, এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য করা যাবে। অগ্রগতি হচ্ছে, কালকে 3:30টায় আমরা আবার বসবো। নাশকতার বিষয়টি মাথায় রেখে বৃহস্পতিবার থেকে আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। একই সাথে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দলও। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা জানা যাবে তদন্ত শেষে, এমনটা বলছেন ফায়ার সার্ভিসের ডিজি। এটা একটা তদন্ত চলছে, এখন কোনো মন্তব্য করা যাবে না। কি অবস্থা দেখলেন আপনারা? কালকে যেভাবে দেখেছেন ভিডিওতে ঠিক সেভাবে, বাট আমরা দেখি নাই তো। আমরা তো না, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এখনো তদন্ত শেষ হয় নাই। কাজ শুরুর 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটির, আর পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়েছে 10 দিনের মধ্যে। এদিকে ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয় ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ গঠিত কমিটিও শুরু করেছে তদন্ত। বুধবার রাত 1:30 নাগাদ সচিবালয়ের এই ভয়াবহ আগুনে পুড়ে গেছে কমপক্ষে 5টি মন্ত্রণালয়ের নানা গুরুত্বপূর্ণ নথি এবং জিনিসপত্র। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সচিবালয়ে আগুনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সরকার গঠিত তদন্ত কমিটি। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সদস্যরা। এছাড়া সচিবালয়ে অগ্নিকাণ্ড কোনো নিছক দুর্ঘটনা নয়, বরং সেখানে আগুন লাগানো হয়েছে, এমনটাই দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার বিকেলে কুমিল্লা নগরের বীরচন্দ্রনগর মিলনায়তনে আয়োজিত গণসংলাপে তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্তের তাগিদ দেন। আরও বলেন, ৭২-এর সংবিধান এক হাতে যেমন গণতন্ত্র নাগরিকের মর্যাদার কথা বলা হয়েছিল, অন্য হাতে সেটি কেড়েও নেওয়া হয়। ক্ষমতার কাঠামো এমন ছিল যেখানে এক ব্যক্তির হাতেই সব কেন্দ্রীভূত ছিল। এমন অবস্থা থেকে বের হতে হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রয়োজন বলে মনে করেন জোনায়েদ সাকি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার সমালোচনাও করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। নাগরিকের মর্যাদার কথা বলা হয়েছে, সচিবালয়ে আগুন লাগলো কিভাবে? রাষ্ট্রের যতটুকু সক্ষমতা আছে সবটা দিয়ে তদন্ত করতে হবে, কারণ এটা মোটেই কোনো হালকা ব্যাপার নয়।
বোনের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তঃসত্ত্বা নারী এবং তার ৬ বছরের ছেলের। শুক্রবার মাদারীপুরের ডাসার উপজেলায় ঘটে এই দুর্ঘটনা। স্বজনরা জানায়, বোনের বিয়েতে যাওয়ার জন্য স্বামীর সাথে মোটরসাইকেলে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা রেশমা। সাথে ছিল তাদের ৬ বছরের ছেলে আব্দুল্লাহ। মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল রেশমার স্বামী। পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দেয় মোটরসাইকেলটিকে। ঘটনাস্থলেই মারা যায় ছেলে আব্দুল্লাহ। আহত রেশমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় অনাগত সন্তান সহ তারও মৃত্যু হয়। এই ঘটনায় শোকের মাতম বইছে বিয়ে বাড়িতে। রংপুর মেডিকেলে রোগীর স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে হাসপাতালের আনসার সদস্যদের বিরুদ্ধে। খবর সংগ্রহ করতে গেলে হেনস্থা করা হয় এক গণমাধ্যম কর্মীকেও। রোগীর স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন সন্তানের নেবুলাইজারের জন্য নার্সদের কাছে বারবার ধর্ণা দিচ্ছিলেন আব্দুল বাতেন নামের এক ব্যক্তি। এ বিষয়ে বাকবিতণ্ডা থেকে তাকে মারধর করেন আনসার সদস্যরা। খবর সংগ্রহ করতে গেলে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক ফেরদৌস জয়ের মোবাইল ফোন ও পরিচয়পত্র কেড়ে নিয়ে হেনস্থা করা হয় তাকে। এ বিষয়ে প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ আনসারকে প্রত্যাহার এবং হাসপাতাল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৫-৬ জন আনসার সদস্য তারা আসলে আমাকে মারধর করে এবং আমার মুঠোফোনটি কেড়ে নেয় এবং আমার যে অফিসিয়াল যে আইডি কার্ডটি আছে সেই আইডি কার্ডটিও সেখানে খোয়া যায়। ইচ্ছা মতো আমাকে মানে বেডে ফেলে মানে ঘুষাইতে মানে এগুলো থাপড়াইতে ওই ৩ জনকে প্রত্যাহার করা হয়েছে এবং আমি আশা করব যে তারা ওই ৩ জনের ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করবেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘের মহাসম্মেলন। ওরাকান্দির ঠাকুর বাড়িতে এই সম্মেলনে অংশ নেন মতুয়া ভক্তরা। সম্মেলনে নির্বিঘ্নে যোগ দিতে পারায় খুশি তারা। সম্মেলন শেষে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে মৃত্যুঞ্জয় গোস্বামীকে সভাপতি এবং প্রসেনজিৎ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৫০১ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়। লাল নিশান উড়িয়ে ডাঙ্গা বাজিয়ে হরিবোল ধ্বনিতে ওরাকান্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পৈতৃক ভিটা ঠাকুর বাড়িতে আসতে থাকেন মতুয়া ভক্তরা। গোপালগঞ্জের কাশিয়ানীর এই বাড়িতে বেলা ১টায় প্রদীপ প্রজ্বলন করে মহাসম্মেলনের উদ্বোধন করেন মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা মহামতুয়াচার্য অমিতাভ ঠাকুর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতুয়া মহাসংঘের সভাপতি সুব্রত ঠাকুর। মতুয়া সম্মেলন ঘিরে পুণ্য লাভের আশায় ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে তীর্থধাম ওরাকান্দির ঠাকুর বাড়ি। ভক্তরা দেশ, জাতি ও পরিবারের মঙ্গল কামনায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির সহ বিভিন্ন মন্দিরে পূজার্চনা করেন। আমরা হরিচাঁদ গুরুচাঁদ ঢৌর মতে থাকি, এই কারণে আমরা আসি এখানে। ঠাকুরের দর্শনে আসছি, প্লাস কামনা সাগরে স্নান করব, মনের গ্লানি দূর করব। এবার আসতে এরকম পথে ঘাটে এরকম কোনো মানে আমরা কোনো বাধার সম্মুখীন হই নাই, আমরা স্বাভাবিকভাবেই আসতে পারছি আর কি। এমন একটি ধর্মদর্শন, মানবতার ধর্মদর্শন এবং অসাম্প্রদায়িক চেতনার একটি ধর্মদর্শন। সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা মনে করি যে যদি তারা এই মহানাম হরিনাম করে তাহলে তারা এই বিপদগামী হবে না। পার্শ্ববর্তী বাগেরহাট, মাদারীপুর, দিনাজপুর, নোয়াখালী, বরিশাল, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে ঠাকুর বাড়িতে আসেন ভক্তরা। নির্বিঘ্নে ঠাকুর বাড়িতে পৌঁছাতে পেরে খুশি তারা। ভক্তদের জন্য আয়োজন করা হয় প্রসাদের। মহাসম্মেলনে বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘের নতুন কমিটি যুব সমাজকে এগিয়ে নেয়ার পাশাপাশি সম্প্রীতি অটুট রাখতে কাজ করবে বলেও জানান মতুয়া মহাসংঘের নেতৃবৃন্দ। এই দেশকে ভালোবেসে, দেশের মাটিকে ভক্তি করে আমরা যে এই দেশে থাকতে চাই, এই দেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়ে মৃত্যু অবস্থান করতে চাই, এটাই আমাদের প্রতিজ্ঞা। সকলে মিলে যাতে সহাবস্থান করা যায়, দেশবাসীকে একসঙ্গে একসাথে নিয়ে, তাই আশা করব যে এই কমিটি সেক্ষেত্রে নিরলসভাবে কাজ করে শান্তি শৃঙ্খলা সহ এই দেশের উন্নয়নে ঠাকুরের যে আদর্শ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে। এই সম্মেলনের মাধ্যমে ভেদাভেদ ভুলে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সাম্যের গান সকলের মাঝে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। রেলওয়েতে অনিয়ম দুর্নীতির আরেক জ্বলন্ত উদাহরণ 20 সেট ডেমো ট্রেন। আমদানির পর বছর দুয়েক চললেও গেল 9 বছর ধরে সব অচল পড়ে আছে। গচ্চা গেছে 650 কোটি টাকা। আর রেলের কেউ এর দায় নিতে নারাজ।
অনেক ঢাকঢোল পিটিয়ে 2013 সালে চালু হয় 650 কোটি টাকায় কেনা 20 সেট ডেমো ট্রেন। বলা হয়েছিল 25 থেকে 30 বছর পর্যন্ত সেবা দেবে, কিন্তু মাত্র কয়েক বছরের মাথায় বিকল হয়ে এসব ট্রেনগুলোর অর্ধেক পড়ে আছে পাহাড়তলী ওয়ার্কশপ ও বাকি অর্ধেক কমলাপুর সহ বিভিন্ন স্থানে। এক একটির ভেতরের অবস্থা যেন ধ্বংসস্তূপ। কিন্তু স্বপ্নের ডেমো ট্রেনের এই হাল কেন? অভিযোগ রয়েছে ডেমো ট্রেনের অনুমোদন, দরপত্র, কেনাকাটা সহ প্রতিটি ধাপে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, লুটপাট হয়েছে। নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে এগুলি কেনাকাটা করছে। এদের সঠিক মেনটেন্যান্স ছিল না। তদন্ত হয়েছে, রিপোর্টও আসছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 650 কোটি টাকার জিনিস কি আর এইভাবে অল্প দিনে শেষ হয়ে যায়? তাহলে এটা তো অবশ্যই এটা লস প্রজেক্ট হিসাবে গণ্য হচ্ছে। এত বিপুল অর্থ ব্যয়ে ডেমো ট্রেন না কিনে কয়টি আন্তনগর ট্রেন ও লোকোমেটিভ পাওয়া যেত? এবার সেই হিসাব করা যাক। একটি চাইনিজ এসি কোচের দাম 5 কোটি হলে 16টি কোচের এমন 5টি আন্তনগর ট্রেন ঢাকা চট্টগ্রাম রুটে নামানো যেত। এছাড়া 3000 সিরিজের 40 কোটি টাকায় কেনা 6টি কোরিয়ান ইঞ্জিন বা লোকোমেটিভ কেনা যেত। কিন্তু জনস্বার্থ বিবেচনা না করে সমীক্ষা ছাড়াই অর্থ অপচয়ে ক্ষুব্ধ যাত্রীরা। হাজার হাজার কোটি টাকা লস, এই যে পাবলিকের টাকা লস, এগুলো এত নষ্ট হয়েছে, সেগুলো চলাচল করে না, টোটালি বদ্ধ। যারা পরিচালনা করার কথা ছিল আমার মনে হয় তাদের থেকে কোনো গাফিলতি ছিল, কারণ যে টাকাটা ব্যয় করা হয়েছে সেটা সম্পূর্ণ আমাদের জনগণের টাকা। এত টাকা ব্যয় করে আপনি একটা ট্রেন কিনবে বাংলাদেশ গভর্নমেন্ট, এটা যাচাই করে কিনা উচিত ছিল। বিশেষজ্ঞরা বলছেন এসব ট্রেন শীত প্রধান দেশের জন্য উপযুক্ত। বাংলাদেশে আনার নেপথ্যেও রয়েছে দুর্নীতি। হরিলুটের উদ্দেশ্যে রেলওয়ের কর্তা ব্যক্তিরা সেগুলো আমদানি করা হয়েছিল। তাদের দুটি কাজ হয়েছে। এটি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ বিপুল পরিমাণে আত্মসাতের সুযোগ সৃষ্টি হয়েছিল, আর এটি হচ্ছে তাদের বিদেশ ভ্রমণের একটা অংশের সুযোগ হয়েছিল। চলাচলের অনুপযোগী এসব ডেমো ট্রেন মেরামতেও নেই কোনো উদ্যোগ। এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তো এখনো এটা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই যে এটাকে মেরামত করা হবে কিনা। উদ্দেশ্য ছিল যাত্রীদের ভোগান্তি ও যোগাযোগ ব্যবস্থাকে সহজ করা, কিন্তু 3 থেকে 7 বছরের মধ্যে অত্যাধুনিক এসব ডেমো ট্রেনগুলো অকেজো হয়ে পড়ে। প্রশ্ন হলো, নতুন যুগের এসব ট্রেনগুলোর এমন বেহাল অবস্থা কেন? এর দায় কি রেল কর্তৃপক্ষ এড়াতে পারবে? মামুনুর রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ইউনাইটেড খ্রিস্টান সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেয়ার অ্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টের লোয়ার গ্রাউন্ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা প্রতি বছর এরকম অনুষ্ঠান আয়োজনের কথা জানান, যেন খ্রিস্টানদের বড়দিনের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেওয়া যায়। অসাম্প্রদায়িক বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাঁচতে চায় বলে জানায় আয়োজকরা। অনুষ্ঠানে নাচ, গান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। 26শে ডিসেম্বর থেকে শুরু হওয়ায় আয়োজন চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। প্রথমবারের মতো বগুড়ায় অনুষ্ঠিত হলো 15তম ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। 15 ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড শুক্রবার এই আয়োজন করে। 15 ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফিজিক্স অলিম্পিয়াড বগুড়া আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন মিশ্র। পাবনা, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও বগুড়া জেলার 3 শতাধিক স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা 4টি ক্যাটাগরিতে ভাগ হয়ে ফিজিক্স অলিম্পিয়াড বগুড়া আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সমাপনী পুরস্কার বিতরণ করা হয়। পরে আঞ্চলিক পর্বে বিজয়ী 81 জনের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এবারে প্রবাসের কিছু খবর। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার একটি বাড়ি থেকে 12 জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এই ঘটনায় মানব পাচারকারী সন্দেহে এক দম্পতিকেও আটক করেছে মালয়েশিয়ান পুলিশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানায় মালয়েশিয়া কর্তৃপক্ষ। এতে বলা হয়, আটক দম্পতি মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ওই 12 বাংলাদেশিকে ইন্দোনেশিয়ায় নিয়ে যায়। সেখানে তাদের একটি বাড়িতে আটকে রাখা হয়। তারপর প্রত্যেকের কাছে 8 লাখ টাকা মুক্তিপণ দাবি করে ওই দম্পতি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে 12 জন বাংলাদেশিকে উদ্ধার করে পুলিশ।
ইতালির জেনোভা শাখা বিএনপির উদ্যোগে দেশটিতে পালিত হয়েছে ৫৩তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেনোভা শাখা জাতীয়তাবাদী দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনোভা বিএনপির সভাপতি আবু কালাম ফরাজি এবং যৌথ সঞ্চালনা ছিলেন সাধারণ সম্পাদক নাজমুল ব্যাপারী এবং জেনোভা যুব দলের সভাপতি সজীব শিকদার। পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সভা। শহীদদের স্মরণে পালন করা হয় ১ মিনিট নীরবতা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেনোভা শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সায়েম, মুকুল সর্দার, নয়ন ভূঁইয়া ও সবুজ ঢালি সহ অনেকে। সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। আন্তর্জাতিক আরো খবর, প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লের পর এবার অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। শুক্রবার দক্ষিণ কোরিয়া পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে অভিশংসিত করা হয় তাকে। নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য দরকার ছিল ১৫১টি ভোটের, তবে হান ডাক-সুর জন্য ভোট পড়ে ১৯২টি। ভোটিং ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় পার্লামেন্টে। অভিশংসনের সিদ্ধান্ত কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করে ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টির আইন প্রণেতারা। এক পর্যায়ে ভোট কক্ষের মাঝখানে জড়ো হয়ে স্পিকারের পদত্যাগের দাবি জানান তারা। ২ সপ্তাহ আগে সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার পর প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লকে অভিশংসন করে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন হান ডাক-সু। তার অভিশংসন কার্যকর হতে ১৮০ দিনের মতো সময় লাগতে পারে। এবার ভারতের মণিপুর রাজ্যের ২ গ্রামে বন্দুক বোমা হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এতে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ ২ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। শুক্রবার স্থানীয় সময় সকালে রাজ্যের পূর্ব ইম্ফল জেলার সানাসাবি এবং থামনা পোকপি গ্রামে এলোপাথারি গুলি এবং বোমা ছুটতে শুরু করে অজ্ঞাত অস্ত্রধারীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দুপক্ষের গোলাগুলিতে আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটাছুটি করে স্থানীয়রা। এ সময় বেশ কয়েকজন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করে সিআরপিএফ কর্মীরা। গেল বছরের মে মাস থেকেই জাতিগত সহিংসতায় উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান সহিংসতায় প্রাণ হারিয়েছেন ২৫০রও বেশি মানুষ, ঘর ছাড়া হাজারো বাসিন্দা। দুই বছরেরও বেশি সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে স্টোরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইরান। এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। বলা হচ্ছে ইন্টারনেটে বিধিনিষেধ কমিয়ে আনার প্রথম পদক্ষেপ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে তেহরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে এক বৈঠকে নিষেধাজ্ঞাটি তুলে নেওয়ার সিদ্ধান্ত আসে বলে জানানো হয়। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক বিধিনিষেধ রয়েছে ইরানে। নিরাপত্তা ঝুঁকি, আন্দোলন দমানো সহ নানান কারণে ফেসবুক, টুইটার ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয় দেশটিতে। চলতি বছর সেপ্টেম্বরে ইরান সহ ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলোর অনলাইন সেন্সরশিপ এড়াতে বড় প্রযুক্তি কোম্পানির প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।